থেকে করেছেন সমৃদ্ধ। কবি আনোয়ার খানের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল গ্রামে। তিনি জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এবং ছোটবেলায় তার জীবনে ধর্মের যে ছাপ পরিস্ফুট হয় সেটা আসলে তার মাঝে আজন্মই বিরাজিত ছিল। তার দাদা আব্দুল ওহাব ছিলেন হবিগঞ্জের একজন জমিদার। আল মাহমুদের পড়াশোনা মূলত কুমিল্লায় দাউদকান্দিতে সাধনা হাই স্কুল এবং পরবর্তীতে চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলে। এবং আল মাহমুদের লেখালেখির সূচনা মূলত সেই সময় থেকেই, এবং সংবাদপত্রে লেখালেখির মাধ্যমেই সেই ধারাবাহিকতায় তিনি চলে আসেন 1954 সালে ঢাকায়। সমকালীন বাংলা পত্রিকা সেই সময় সম্পাদনা করতেন কবি আব্দুর রশিদ ওয়াসেকপুরি, এবং নাজমুল হক প্রকাশিত একটা সাপ্তাহিক কাফেলা পত্রিকা ছিল, সেই পত্রিকায় মূলত লেখালেখি শুরু করেন। এবং একই সাথে তিনি দৈনিক মিল্লাত পত্রিকার প্রুফ রিডার হিসেবে সাংবাদিকতা জগতে বিচরণ করেন। 1955 সালে যখন আব্দুর রশিদ ওয়াসেকপুরি উনি যখন কাফেলা পত্রিকার চাকরি ছেড়ে দেন, তখন সেখানে কবি আল মাহমুদ সম্পাদক হিসেবে যোগদান করেন। 1963 সালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে যোগ দেন। পরে তাকে জুনিয়র সাব এডিটর এবং মফস্বল অঞ্চলের সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। 1968 সালে যখন ইত্তেফাক প্রকাশনা বন্ধ হয়ে যায়, তখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সৈয়দ আলী হাসানের আমন্ত্রণে সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর্ট প্রেসের প্রকাশনা যে কাজ, সেই কাজের তদারকির দায়িত্ব পালন করেন। এবং একই সাথে চট্টগ্রামের যে প্রখ্যাত প্রকাশনা সংস্থা বইঘর, সেই বইঘরের একজন প্রকাশনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। 1969 সালে যখন পুনরায় ইত্তেফাক চালু হয়, ইত্তেফাক চালু হলে তিনি এর সহ সম্পাদক হিসেবে যোগ দেন। 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তান বাহিনী ইত্তেফাক কার্যালয় ঘুরিয়ে দেয়, তখন তিনি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন। এবং মুক্তিযুদ্ধকালে তিনি মূলত কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে মুজিবনগর সরকারের প্রতিরক্ষা বিভাগের একজন জুনিয়র স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 16 ডিসেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। যুদ্ধের পরে দৈনিক গণকণ্ঠ নামে একটা পত্রিকা ছিল সেই সময়, সেটা ছিল মূলত তৎকালীন একমাত্র বিরোধী দল জাসদ, সে জাসদের মুখপাত্র। সেই দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন কবি আল মাহমুদ। এবং সেই সময় এই দৈনিক গণকণ্ঠই ছিল সরকার বিরোধী একমাত্র পত্রিকা। আর সেই সময় ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান। তো এই পত্রিকায় শেখ মুজিব সরকারের বিরুদ্ধে লেখার জন্য কবিকে কারাগারে যেতে হয়। তিনি প্রায় 1 বছর কারাভোগের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রচেষ্টায় 1975 সালে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তাকে শিল্পকলা একাডেমিতে গবেষণা বিভাগের সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। দীর্ঘদিন তিনি এই শিল্পকলা একাডেমির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পরিচালকের পদে উন্নীত হন এবং 1993 সালে তিনি এই পদ থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর ওই বছরে তিনি দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক হিসেবে যোগদান করে সাংবাদিক পেশায় প্রত্যাবর্তন করেন। এবং একই সময় তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত একটা পত্রিকা ছিল সেই সময় দৈনিক কর্ণফুলী, সেই দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তো কবি আল মাহমুদের লেখালেখি শুরু মূলত তার 18 বছর বয়স থেকে, অর্থাৎ 1954 সাল থেকে। সেই সময় তিনি ঢাকা থেকে প্রকাশিত সিকান্দর আবু জাফর সম্পাদিত একটা পত্রিকা ছিল সমকাল পত্রিকা, এই পত্রিকায় লেখা দিতেন। তাছাড়া কলকাতায় ছিল নতুন সাহিত্য, চতুষ্কোণ, ময়ূখ, কৃত্তিবাস এবং বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা। এই পত্রিকাগুলোতে তিনি লেখা পাঠাতেন এবং তার কবিতার যে ভিন্ন ধাঁচ, সেই ধাঁচের কারণে খুব দ্রুতই তিনি পাঠকদের কাছে পরিচিত হয়ে ওঠেন। 1963 সালে প্রকাশিত তার লোকলোকান্তর কাব্যগ্রন্থ সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবিদের কাতারে জায়গা করে দেয়। এরপর তিনি ধারাবাহিকভাবে লিখেছেন কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, এই কাব্যগ্রন্থগুলো, যা তাকে বাংলা সাহিত্যের জগতে প্রথম সারির কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। এছাড়া তিনি আধুনিক বাংলা কবিতার নগর কেন্দ্রিক প্রেক্ষাপট থেকেই ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, নদী নির্ভর জনপদ, চরাঞ্চলের জীবন প্রবাহ এবং নরনারীর চিরন্তন প্রেম বিরহকে তার কবিতা অবলম্বন করেছেন। 1968 সালে তিনি লোকলোকান্তর এবং কালের কলস, এই দুটি কাব্যগ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আর তার সবচেয়ে সারা জাগানো সাহিত্য সোনালী কাবিন। 1975 সালে তার প্রথম
ছোট গল্প গ্রন্থ পানকৌড়ির রক্ত প্রকাশিত হয়। মূলত মুক্তিযুদ্ধের পর থেকেই তিনি গল্প লেখার দিকে মনোনিবেশ করেন। তো তার গল্পের বিশেষত্ব হচ্ছে যে তিনি আধুনিক বাংলা ভাষার যে প্রচলিত কাঠামো, এই কাঠামোর মাঝেই একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় আঞ্চলিক শব্দের প্রয়োগ করে দেখান, যেটা তার একটা অনন্য কীর্তি। 1993 সালে হচ্ছে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়, সেটা হচ্ছে কবি এবং কোলাহল। আল মাহমুদ 1980 সালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। 1987 এবং 1989 সালে ঢাকায় সেই সময় অনুষ্ঠিত এশীয় কবিতা সম্মেলন, সেই সম্মেলনের প্রধান উদ্যোক্তা এবং সংগঠক ছিলেন কবি আল মাহমুদ। 2002 থেকে 2004 সাল পর্যন্ত তিনি জাতীয় নাগরিক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1978 সালে কবি আল মাহমুদ তৃতীয় বিশ্ব গ্রন্থমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। 80-র দশকে ভারতের ভোপালে এশীয় কবিতা সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই সম্মেলনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কবি আল মাহমুদ। তিনি একাধিকবার ভারতের দিল্লি এবং কলকাতার আন্তর্জাতিক গ্রন্থমেলায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। 1993 সালে ব্রিটিশ সরকারের আমন্ত্রণে ওল্ডহ্যাম সিটিতে একটি সাহিত্য অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। আল মাহমুদ মোটা দাগে আমাদের যে সাহিত্য, বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্য যে আগ্রাসনের শিকার, সেটা তুলে ধরেছেন তার নানা উদাহরণ এবং ব্যাখ্যার মাধ্যমে। এখানকার লেখকদের যে কলকাতা প্রেম, একই সাথে ঢাকা কেন্দ্রিক সাহিত্যের প্রতি ওপার বাংলার যে ঈর্ষা এবং হীনমমতা, সেই সব কিছুর শানে নজরুল আসলে কবি আল মাহমুদ সবিস্তারে তুলে ধরেছেন। কবির মতে যে রাষ্ট্রভাষা বাংলার বর্তমানে কোনো শত্রু নেই, কিন্তু সাহিত্য ভাষা বাংলার শত্রুর কোনো অভাব নেই। সাহিত্য ভাষা বাংলার শত্রু কারা সেটা উল্লেখ করতেও কবি আল মাহমুদ আসলে দ্বিধা করেননি। তিনি খুব আক্ষেপ করে বলেছেন যে আমাদের সাহিত্যের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে তরুণ লেখক গোষ্ঠী কলকাতার স্বীকৃতির জন্য বিখিরিপনায় মত্ত। আর এই দুরবস্থার জন্য কবি দায়ী করেছেন 47-এ যে দেশভাগ পরবর্তী সময়ে একদল সাহিত্যিক যারা সিন্ডিকেট করে ঢাকায় এসে সাহিত্য এবং সংবাদপত্রের মাধ্যমগুলো দখল করে এবং উদীয়মান ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী 50 দশকের কবি সাহিত্যিকদের আত্মপ্রতিষ্ঠা এবং আত্মপ্রকাশের পথে তারা বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে দেশীয় সাহিত্যের বিকাশ না ঘটায় সবাই সেই কলকাতার যে দাদাগিরি, সেই দাদাগিরির পিছনেই পড়ে থাকে। তো এরা যখন দেখলো যে দেশ বিভাগের পর বীর লেখক কবিগণ তাদের রাজ্যের মধ্যে আনতে চান না, তখন তারা হচ্ছে কলকাতার প্রগতিবাদী পত্রিকাগুলোর শরণাপন্ন হন এবং এদের মধ্যে যারা সেই সময় বামপন্থার ব্যাপক প্রভাব ছিল, মার্ক্সবাদ বিরোধী ছিলেন, তো সেই মার্ক্সবাদ বিরোধী যে বিরোধীদেরকে সেই সময় কলকাতার কবি বুদ্ধদেব বসু তাদের জন্য একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা করে দেন। সেই প্ল্যাটফর্মটাই ছিল কবিতা পত্রিকা। তো এভাবেই হচ্ছে বাংলাদেশের লেখকদের মধ্যে কলকাতা প্রীতি শুরু। যেই দলে ছিলেন শামসুর রহমান, এমনকি কবি আল মাহমুদের যে লেখক জীবনের শুরু, সেই শুরুটাও আসলে এই কলকাতার পত্রিকাতেই। পরবর্তীতে কবি আল মাহমুদ আরও বলেছেন যে তিনি আসলে জার্মান কবি এবং কথাশিল্পী গুন্টার গ্রাসের একটা কথা ধরে এই কথাটা বলেছেন। কবি গুন্টার গ্রাস একবার কলকাতা হয়ে ঢাকা এলে দেশের যে কবি সাহিত্যিক সাংবাদিকরা তারা কলকাতা সফরের অভিজ্ঞতা জানতে চাইলেন। তো অভিজ্ঞতায় তিনি বললেন যে কলকাতা হচ্ছে প্যারিসের মতো। প্যারিসের লেখক শিল্পীরা যেরকম মনে করে যে তাদের শহরের বাইরে বাকি ইউরোপে তেমন কোনো বড় লেখক নাই, কেউ লিখতেই পারে না, এমনইভাবে কবি আল মাহমুদও বলেছেন যে আসলে কলকাতা ভাবে যে কলকাতা ছাড়া উপমহাদেশে লেখার মতো আর কেউ নাই, আর কেউ কিছু লিখতে পারে না। তো এছাড়া তিনি হচ্ছে কবিতা আবৃত্তিতেও কলকাতার যে বিশেষ করে আকাশ বিনার একটা আধিপত্য, সেই আধিপত্যেরও সমালোচনা করেছেন। তবে তিনি সেখানেও আবৃত্তিকার অভিনেতা গোলাম মুস্তফা, সৈয়দ হাসান ইমাম, ফতেহ রুহানি, কবি ফরুক আহমদ এবং শাহাদ হোসেনদের যে অবদান আবৃত্তি শিল্পে সেটাকে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেছেন। কবি আল মাহমুদ মূলত সেই সময় 50-এর দশকে যারা আধুনিক রোমান্টিক ধারা প্রবর্তন করেন, তো সেই ধারার মধ্যে ছিলেন ফজল শাহাবুদ্দিন, শহীদ কাদরী, এবং এই তাদেরকে ঘিরে সেই সময় আড্ডা বসত হচ্ছে বাংলা বাজারের
বিউটি রেস্তোরাঁয়, এবং এই রেস্তোরাঁতে মূলত 50-এর দশকে যারা আধুনিক কবি, সেই কবিরা হচ্ছে তাদের আড্ডা দিতেন, এবং যে লেখাগুলো, সেই লেখাগুলো সেখান থেকেই মূলত আসতো। আল মাহমুদ একই সাথে ফেব্রুয়ারি মাসকে আবিষ্কার করেছেন সাংস্কৃতিক মাস্তানি মাস হিসাবে। কবির মতে যে এই মাসে বাংলাদেশের মানুষের মনে মিথ্যা আবেগের একটা বান ডাকে, রাজনৈতিক মিথ্যা, সাংস্কৃতিক মিথ্যা এবং ইতিহাসকে উল্টে ফেলার যত রকম জারি-জুরি তথাকথিত বামপন্থী বুদ্ধিজীবী এবং প্রগতিশীল ছাত্র কবি সাহিত্যিকদের মধ্যে সেসব বাৎসরিক যে বইমেলা, বাৎসরিক ঝালাইয়ের কাজ ইংরেজি সনের এই মাসটাতে হয়, এবং এই মাসটাতেই সাইনবোর্ড উল্টে যায় যাদের ছেলেমেয়েদের ইংরেজি ভাষার মাধ্যমে আলাদা কয়েকটি স্কুলে এবং বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে, এটা হয়ে যায় তাদের পাঞ্জাবি পড়ার মাস। এক কথায় ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের তথাকথিত প্রগতিশীলদের মাঝে যে বাংলাকে ধারণ করার একটা মেকি চেহারা, সেই চেহারাটা আসলে কবি আল মাহমুদ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কবি আল মাহমুদ আসলে সকল স্তরের সকল মানুষকে ধারণ করেছেন। যেমন আমাদের বাল্য বয়স আমরা আসলে পড়ালেখায় কিছুটা ফাঁকি দেওয়ার চেষ্টা করি, তো কবি আল মাহমুদ আসলে এই ঘটনার বাইরে ছিলেন না। কবি আল মাহমুদ তার পাখির মতো কবিতায় বলেছেন, আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। একইভাবে কবিতারও সংজ্ঞায়ন করে গেছেন কবিতা এমন কবিতায়, যেখানে কবি বলেছেন, কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাসের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর বাঁশঝাড়ে গাছে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখ কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, পুরানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, প্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানোর বাছর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর, কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়সা আক্তার। কবি সকল যুগের জালেমকেও একটি কবিতার মধ্যে ধারণ করেছেন, হচ্ছে বখতিয়ারের ঘোড়া কবিতা। সেই বখতিয়ারের সময়ে যেভাবে লক্ষণ সেন পালিয়ে গেছে, একইভাবে আমাদের বর্তমান সময়ে শেখ হাসিনাও পালিয়ে গেছে, যেটা আসলে কবির একটা লাইন, দেখো দেখো জালিম পাড়ায় খিড়কি দিয়ে, এই লাইনটা আসলে আমাদের এই তারুণ্যের মাঝে আবারও এই লাইনটা জীবিত হয়ে ওঠে। কবি আমাদের মিছিল কবিতায় বলেছেন, শহীদের চেহারার মাঝে কোনো ভিন্নতা নাই, আমাদের যাত্রা অনন্তকালের জন্য। তো আমাদের সোনালী কাবিনের কবি 2019 সালের 15 ফেব্রুয়ারি 82 বছর বয়সে ঢাকা ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত অনেকগুলো রোগে আক্রান্ত ছিলেন, বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তো কবির সাথে আসলে সর্বশেষ যে অভিযোগটা করা হয় সেটা হচ্ছে কবির মরদেহকে আসলে শহীদ মিনারে নিয়ে যেতে দেওয়া হয় না। কবির প্রতি একটা অভিযোগ নিয়ে আসা হয় যে কবি আসলে আগে প্রগতিশীল ছিলেন, যখন 80-র দশকে তিনি ধর্মীয় মূল্যবোধকে ধারণ করলেন, তখন বলা হলো যে তিনি আসলে একজন মৌলবাদী কবি হয়ে গেছেন, এবং একজন আমাদের প্রগতিশীলদের মধ্যে একজন মৌলবাদী কবির লাশ শহীদ মিনারে আসতে পারে না। সেই চিন্তা থেকেই মূলত কবির মরদেহকে শহীদ মিনারে নিয়ে যেতে দেওয়া হয়নি। যাই হোক, কবির অনেকগুলো সম্মাননা পেয়েছেন। সম্মাননাগুলোর মধ্যে আছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জীবনানন্দ স্মৃতি পুরস্কার, কাজী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার, কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার, 21শে পদক, ফরুক স্মৃতি পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণ পদক সহ কবি আর অনেক বেশি সম্মাননা পেয়েছেন। কিন্তু এই সব কিছু মিলিয়ে আসলে কবির যে পরিমাণ সম্মাননা পাওয়ার কথা ছিল, যেভাবে কবিকে ধারণ করার কথা ছিল, সেটা আসলে আমাদের তথাকথিত প্রগতিশীল গোষ্ঠীর বাঁকা দৃষ্টির কারণে সম্ভব হয়নি। তো এই ছিল মোটামুটি কবি আল মাহমুদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।